নিউজ 24 এর প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয়, এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সব সময়কার মতো আমার সঙ্গে আছে লাভেলো আইসক্রিম এবং একজন বিশেষ অতিথি। সেই অতিথির নাম হচ্ছে নাসরিন আক্তার। এই নামে কি তাকে আপনারা চেনেন? কিন্তু আমি নিশ্চিত যে আমি যদি তার ডাক নামটি বলি, সেই নামটি শোনার সঙ্গে সঙ্গে আপনারা লাফিয়ে উঠবেন এবং অত্যন্ত আনন্দিত হবেন। তার নাম নিপুণ। আমি নিপুণের সঙ্গে কথা বলছি আজকে। নিপুণ আমাদের অতিথি আজকের এই অনুষ্ঠানের। নিপুণ, এই যে নাসরিন আক্তার নামটি, কিন্তু তোমার ডাক নাম হচ্ছে নিপুণ। তুমি নিপুণ নামে সর্বত্র পরিচিত, সবাই তোমাকে চেনে। তুমি তোমার হাজার লক্ষ দর্শক যারা সিনেমার, তারা নিপুণ নামেই তোমাকে চেনে। এই নাসরিন আক্তার নামটি নিয়ে কোথাও কোনো সমস্যা হয়? অনেক অনেক সমস্যা হয়। আমার পাসপোর্টে যেমন নাসরিন আক্তার, তারপর আমি ব্যাংকিং করি নাসরিন আক্তার এই নামে। তো এয়ারপোর্টে অনেক সমস্যা হয়। যেমন ওরা আমাকে দেখে ভাবে যে প্রথমে এমনি হাই হ্যালো করে যে কেমন আছেন এই সেই, যে আমার পাসপোর্টটা খুলে তখনই বলে, ও আমি তো ভেবেছিলাম আপনি নিপুণ আপা। আমি বললাম আমি উনি। এই নিপুণ নামটা কে রেখেছিল? আব্বু তোমার বাবা। এখন এই নিপুণ নামটির সূত্র ধরে আমরা একটু তোমার ছোটবেলাটার দিকে যেতে চাই। ছোটবেলাটা, তোমার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? কুমিল্লা। কুমিল্লা। ওখানে কি ছোটবেলা কেটেছে? না, ওখানে ছোটবেলা কাটেনি, যেহেতু আমার আব্বু গভর্নমেন্ট জব করতো, তো বিভিন্ন ডিস্ট্রিক্টে। আচ্ছা, এই যে কুমিল্লায় মানে জন্মটা কুমিল্লা কোথায়, কোন এলাকায়? কুমিল্লা একদম আমার আম্মু প্রপারই শহরে, আমার আব্বু হলো বরুড়া থানা। আচ্ছা, তারপর থেকে বিভিন্ন জায়গায় বাবার চাকরি সূত্রে ঘুরতে ঘুরতে পড়াশোনার সেই ফাঁকে, মানে তোমার একেবারে যদি তোমার ছেলেবেলার স্মৃতির কথা আমি বলি, ছোটবেলার স্মৃতির কথা, সেটা হচ্ছে যে তোমার এমন কোনো স্মৃতি কি আছে যে ধরো সিলেট বা অন্য যেখানে তোমার বাবা ট্রান্সফার হয়েছেন সেখানকার কোনো একটা সুন্দর জায়গার, এরকম কি মনে পড়ে? হ্যাঁ, মানে আপনি একদম সিলেটটাই বললেন। আব্বু ফার্স্ট ইউনো, তখন তো ইউনো বলতো, ফার্স্ট ইউনো আব্বু সিলেটে, তখন আসলে আমি অনেক ছোট, জকিগঞ্জ ওখানে আমরা ছিলাম। তো তখন আমার স্কুল আরম্ভ হয়নি। তারপর চলে গেলাম যশোরে, বেনাপোলে ছিল আব্বু, সেখানে গিয়ে আসলে স্কুল আরম্ভ করলাম। আরম্ভ করার পর তারপরে আমাদের ছিল হলো কক্সবাজার। তো ভালো ভালো জায়গা, তো সব খুব ভালো ভালো জায়গায় ছিল। তো কক্সবাজার যখন যাব, তো সেখান থেকে আমি খুব গিয়ে আমার যে হেড টিচার ছিল নাকি বলছি, আমি তো চলে যাবো, আমার একটা টিসি লাগবে, আমাকে এখনই টিসি দিয়ে দেন, কারণ আমরা কক্সবাজার চলে যাচ্ছি। তো কক্সবাজারে গিয়ে আমার পড়াশোনা আরম্ভ করলাম। আমি কেজি স্কুলে পড়লাম। কক্সবাজারে শুরু হলো স্কুলটা মেইনলি ওখান থেকেই শুরু। এবং আসলে স্কুলের ফাঁকে ফাঁকে আমাদের যে ড্রাইভার ছিল, উনি আমাকে বিভিন্ন শুটিং দেখাতে নিয়ে যেত। মানে কক্সবাজারে তো সিনেমার শুটিং প্রায় প্রতিদিনই হতো। তোমাদের ড্রাইভার তোমাকে নিয়ে যেত যখন, তখন তোমার বয়স কত? অনেক ছোট আমি, মানে কেজিতে বা স্কুলে পড়ছো? হ্যাঁ, সে নিজে আসলে শুটিংটা দেখবে। সে যখন শুটিংটা দেখবে, তো আব্বুতে জিজ্ঞেস করবে তুমি কোথায় ছিলা, কেন এতক্ষণ লাগলো স্কুল থেকে ড্রপ করে। এখন সে কি করতো, সাথে করে নিয়ে যেত, যাতে একটা অজুহাত দেওয়া যায় যে তোমাকেও নিয়ে গেছে, আমি শুটিং দেখতে চাচ্ছি। বাট এটা আসলে আমার জন্য খুব ভালো হলো, মানে খুব, এটা যে আসলে আমার লাইফের জন্য কখনো ভালো হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তার মানে তখনও পর্যন্ত তো তুমি এমন স্বপ্নও দেখোনি যে তুমি সিনেমার নায়িকা হয়ে যাবে, জনপ্রিয় নায়িকা হয়ে যাবে, সিনেমা করবে? চিন্তাই করিনি। আচ্ছা, চিন্তাই করনি। চিন্তাটা প্রথম কবে করলে? আসলে আমি চিন্তাই করিনি কখনোই না। না, আমি সেখান থেকে তারপর আমি লাস্ট করি হলো, আমি ইন্টার করার পর আমি দেশের বাইরে চলে যাই। কোথায়? আমি রাশিয়াতে। সেখানে হলো আমি আমার গ্র্যাজুয়েশনটা শেষ করি। শেষ করার পরে আমি ইউএসএ চলে যাই। আসলে আমার কখনো এমন চিন্তাই ছিল না যে আমি, তার মানে তোমার জীবনটা আমি লক্ষ্য করলাম যে ছোটবেলায় তোমার বাবার চাকরির সূত্রে তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো বাংলাদেশের, তারপর পড়তে চলে গেলে রাশিয়াতে, সেখান থেকে চলে গেলে আমেরিকাতে, তারপর ইংল্যান্ডে বোধহয়, না না ইউএস। আচ্ছা, তো এই যে বিভিন্ন জায়গায় ঘুরে 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 তুমি তখন তোমার স্বপ্নটা কি ছিল? তুমি কি স্বপ্ন দেখতে? তুমি তো সিনেমার নায়িকা হতে চাওনি। আসলে যেটা যে ছোটবেলায় শুধু নাচ করতাম, এখন যেটা হলো আব্বুদেরই বিভিন্ন প্রোগ্রাম হতো, সেগুলোতে হয়তো বা কিছুটা
পার্টিসিপেট মানে অফিসারদের যে প্রোগ্রামগুলো হয়, অফিসারদের প্রোগ্রাম হয়তো বা 16 ডিসেম্বর হচ্ছে, সেখানে আমি একটা পারফরমেন্স করছি, স্কুলে একটা পারফরমেন্স করছি। বাট তার সাথে যেটা ছিল যে শিক্ষা সপ্তাহ হতো, শিক্ষা সপ্তাহ কিন্তু অনেক বড় একটা কম্পিটিশন হতো। তো ওই সময় আমি বেশ কয়েকবার নাচে কিন্তু পেলাম, অ্যাওয়ার্ড পেলাম। তারপর বিজ্ঞান সপ্তাহ হতো, যেটা সায়েন্স ফেয়ার, সেগুলোতে সবসময় আমি খুব টপ ছিলাম। সেখানেও আসলে পুরো বাংলাদেশ থেকে যখন হয় আমি ফার্স্ট হলাম হাই স্কুলে গিয়ে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি নাচের উপর পড়বো, এবং সেটা দিল্লিতে। তো আমার রেজাল্ট খুব ভালো ছিল। আব্বু তখন বললো যে না, নাচে তোমার তো এটা একটা এক্সট্রা কারিকুলাম, এটা তোমার হলো এক্সট্রা, তোমার এই কোয়ালিফিকেশনটা আছে। আসলে যেটা কি হয় যে সবসময় বাবা মারা চিন্তা করে যে আমি ভালো ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব, বা ভালো কোনো একটা সাবজেক্টের উপর আমি গ্র্যাজুয়েশন করব। তো আমাকে পাঠিয়ে দিল, ঠিক আছে যাও ওখানে পড়ো। কম্পিউটার সায়েন্সে গিয়ে আমি অ্যাডমিশন করলাম। কিন্তু আমার ইউনিভার্সিটির সব ডিনরাই কিন্তু আমাকে ডাকতো, যে ডিন ছিল উনি কিন্তু আমাকে মডেল ডাকতো। আচ্ছা, এই যে নাচের কথাটা বললে যে তুমি নাচেই পড়াশোনা করতে চেয়েছিলে, দিল্লিতে যেতে চেয়েছিলে, নাচের ব্যাপারটি কে মাথায় ঢুকেছিল? মানে তোমার বাবা মা চাইতেন যে তুমি নাচ শেখো? আসলে আব্বুর কথা ছিল যে সবই করো, যেটা নিজের স্টাডি ঠিক রেখে সব করো, মানে নাচ শেখো। আমার বড় বোন গান করতো, তো যার কারণে তুমি তো গান করতে না। আমি গান করতাম না। আমার আসলে গান যেটা, মানে গান নিয়ে আমার কিছু ইতিহাস আছে। সেটা হলো যে আমার কাছে মনে হতো কি যে সারেগামা গাচ্ছে না, এটা কি যেন একটা, মানে আমার কাছে খুব বোরিং লাগতো। আমাকে টিচার 2-3 বার শেখানোর পরে আমি বলছি এটা আমাকে দিয়ে হবে না, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করেন। মানে বড় বোন শিখলেন, তুমি শিখলে না? না, আমি শিখিনি। আচ্ছা, তুমি চলে গেলে নাচের দিকে। আচ্ছা, নাচের প্রসঙ্গটাতে আবার আসবো। এখন তোমার বাবার কথা বললে, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জব করতেন, তোমরা তার সঙ্গে মুভ করতে বিভিন্ন জায়গায়। কক্সবাজার থেকে তোমার শুটিং দেখা শুরু হলো, স্কুল শুরু হলো, আর এমনকি নাচের ব্যাপারটিও সেখানে শুরু হলো। তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। তুমি বড়? না, আমি মেজো, তারপর আমার বড় বোন, আমার বোন আছে, আমার বোন ডাক্তার, ও লন্ডনে আছে, তারপর আমি, তারপর আমার ছোট ভাই। ভাই কি করে? ভাই অলরেডি গ্রাজুয়েশন করে ফেলেছে, এখন আমার একটা বিজনেস আছে, আমরা দুজন পার্টনার ওটার। আচ্ছা, বিজনেসের প্রসঙ্গটাতে পরে যাব। তোমার বড় বোন গান করতেন, তুমি নাচ করতে, ভাই কি কিছু করতো? আর্ট করতো, ছবি আঁকতো। খুবই ভালো। ওর পড়াশোনা? ও পড়াশোনা করেছে, ও অনার্স কমপ্লিট করলো, তারপর বিবিএ। আচ্ছা, এই তো গেল পরিবারের অবস্থা। তারপরে পরিবারের একজন মানুষের কথা জানা হয়নি, তিনি তোমার মা। মা কিছু করতেন? হ্যাঁ, আমার মা আসলে এই জন্য বলছিলাম, আমার মা অসম্ভব স্ট্রিক্ট একজন টিচার ছিলেন। মানে আমার আম্মু গভর্নমেন্ট স্কুলে জব করতো, এবং সারা বছর সারা জীবন, মানে আমার আব্বু যত ডিস্ট্রিক্টে গেল, আমার আম্মু ট্রান্সফার নিয়ে ওই ডিস্ট্রিক্টগুলোতে যেত, এবং আম্মু মানে জবটাকে খুব এনজয় করতো। কখনো মানে শিক্ষকতা পেশাটিকে তিনি এনজয় করতেন? হ্যাঁ, খুব, মানে থাকে না যে আব্বুর খুব হতো যে আমিও ট্রান্সফার হচ্ছি, তোমারটাও গভর্নমেন্ট জব, ট্রান্সফার করে আবার নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে আবার ওখানে নতুন করে আবার সেটেল করা। আব্বুরটা যেটা হচ্ছে, যেহেতু আব্বু প্রশাসনে, আব্বু হয়তো বা ডিসি হয়ে গেল, আব্বুর পোস্ট আব্বু পেয়ে যাচ্ছে, কিন্তু আম্মুকে ওখানে আবার একদম মেইন স্কুলেই আনা, তো সেগুলা আব্বু খুব পেশেন্ট নিয়ে করতো। তোমার আব্বা আম্মা দুজনেই তো আছেন না? না, আমার আব্বু নেই, আমার আম্মু আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো কি তিনি শিক্ষকতা করেন, না রিটায়ারমেন্টে চলে গেছেন? না, আমার আম্মু একদম 23 বছর শিক্ষকতা করলো, তারপরে 23 বছর পরে উনি নিজেই স্বেচ্ছায় তারপর রিটায়ারমেন্টে গেল। তোমার সঙ্গে থাকেন এখন নাকি? হ্যাঁ, এখন মানে আমি আসলে আম্মুর সাথে থাকি। আচ্ছা, মানে আমি থাকি আম্মুর সাথে। তোমার বড় বোন কোথায়? বড় বোন লন্ডনে আছে। আচ্ছা, তোমরা 2 ভাই বোন মিলে এখন দেশে মায়ের সঙ্গে আছো। আচ্ছা, এখন আবার আমি নাচের জায়গাটিতে যাই। তুমি দিল্লিতে যেতে চাইলে, নাচ শুরু করলে, কার মাধ্যমে তোমার তালিমটা হয়েছিল, বা পরে তুমি কি কোনো বিখ্যাত নৃত্যশিল্পীর কাছে গিয়ে নাচ শিখেছো, বা এরকম কিছু কি তোমার হয়েছে? সেটা আমি যখন রাশিয়াতে চলে যাই, রাশিয়াতে যাওয়ার পরে আমরা ইন্ডিয়ান কালচারাল সেন্টারে নাচ শিখতাম। মস্কোতেই থাকতে তুমি? হ্যাঁ, মস্কোতেই, একদম ওখানে ইন্ডিয়ান কালচারাল সেন্টার অনেক
বড় ওনারা কত্থক শেখান, মানে একদম ওখানে একজন গুরুজি ছিলেন আমাদের, উনি দিল্লি থেকে, মানে প্রতি 2-3 বছর পর পর একজন ট্রান্সফার হয়ে আসে। মানে এটা আসলে বললে কেউ বিশ্বাস করবে না, রাশিয়ান মেয়েরা কিন্তু অনেক ভালো কত্থক নাচে, কেন জানি ওরা খুব মানে আমাদের কালচারটার প্রতি, তারপর কত্থক নাচের প্রতি খুব, মানে এই ভারতীয় কালচারের প্রতি তাদের একটা আলাদা নজর আছে বা তারা পছন্দ করে খুব। সেই জন্য হলো ওখানে খুব বড়ভাবে একটা ইনস্টিটিউট আছে। তো আমার যেহেতু সুযোগ হলো, তো আমার এভরি সানডে ক্লাস হতো, সানডে আমার ক্লাস ছিল না, তো আমি ওখানে গিয়ে মানে ওই তালিমটা নেওয়ার আমার, মানে তালিম নেওয়া যেটুকু সেটা ওই রাশিয়াতে। কতদিন নিলে ওখানে? 4 বছর। 4 বছর নাচের তালিম নিলে এবং সেখানে অনুষ্ঠান করতে অনেক, মানে ওই ইন্ডিয়ান ছেলে মেয়েদের সঙ্গে এবং রাশিয়ান ছেলে মেয়েদের সঙ্গে? হ্যাঁ, ওখানে আসলে আমি টিভিতে অনেক প্রোগ্রাম করেছি, যার কারণে আসলে রাশিয়াতে আমার ইউনিভার্সিটি আমাকে সবাই খুব চিনতো, কারণ যখনই প্রোগ্রাম আসতো তখনই মানে ইউনিভার্সিটি থেকে আমার নামই প্রপোজাল করা হতো। তো বলতে গেলে আসলে আমার কখনো অ্যাক্টিং করা হয়নি, কিন্তু আমার নাচের অনেক পারফরমেন্স আমি করেছি। নিপুণ, এই পর্যায়ে আমি একটি বিরতি নেব, বিরতির পর আবার তোমার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার নিপুণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মনে রাখতে হবে আমাদের সঙ্গে লাভেলো আইসক্রিমও আছে। প্রিয় দর্শক, বিরতির পর আবার হে বন্ধু হে প্রিয়, আবার নিপুণ, আবার লাভেলো আইসক্রিম। আমি কথা বলছিলাম নিপুণের সঙ্গে এবং তার পড়াশোনার জায়গাটা নিয়ে, নাচের জায়গাটা নিয়ে। তার নাচের মূল ট্রেনিংটা হয়েছিল মস্কোতে এবং সেখানে অনেক ভারতীয় ছেলে মেয়ে, অনেক রাশিয়ান ছেলে মেয়েদের সঙ্গে তিনি নাচ শিখেছেন। নিপুণ, তুমি বলছিলে যে ওখানকার টেলিভিশনে তুমি অনেক নাচের প্রোগ্রাম করতে এবং তোমার নামটাই প্রথমে প্রপোজ করা হতো যে ওকে ডাকো, ওকে ডাকলে নাচের অনুষ্ঠান ভালো হবে। প্রথম টেলিভিশনে যাওয়ার অভিজ্ঞতাটা কী রকম? ওটা খুব বড় একটা প্রোগ্রাম ছিল, অ্যাকচুয়ালি ওটা ছিল একটা মিউজিক ভিডিও। উনি মস্কোর অনেক বড় একজন সিঙ্গার, থাকতো হলো ইউএসএতে, তো রাশিয়াতে আসছে যে এবার মিউজিক ভিডিওটা এরকম যে সেখানে ইন্ডিয়ান একটা পার্ট আছে। অ্যাকচুয়ালি আমাকে ম্যাক্সিমাম সময় কি করতে হতো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হতো। আমি তখন বললাম একদিন যে আমাকে সব সময় কেন, মানে যেটা হয় যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হয়, কেন তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে কেন, তুমি করবে বাংলাদেশকে কেন আমাকে করতে দাও, মানে দেখা যাচ্ছে যে এটা ইন্ডিয়ান প্রোগ্রাম, তো আমাকে দেওয়া হচ্ছে, ডাকছে। তো সেখানে উনি চাচ্ছিল যে একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল হবে, মানে গানের মধ্যেখানে একটা বিট আছে যেখানে ক্লাসিক্যাল হবে এবং একটা এশিয়ান মেয়েকে চায়। ওনার মাথায় আসলে অত ছিল না যে মানে ইন্ডিয়া না বাংলাদেশ না মানে নেপাল, কোথায় কি হবে। তখন ইউনিভার্সিটি থেকে আসলে সেটা ছিল যে একদম বাছাই করলো যে সবাই এসে ওই বিটটার সাথে নাচলো, সবাই ইয়ে করলো। তো লাকিলি আমি ওখানে হলাম, তারপর করলাম, করার পর আসলে 31st নাইটে মিউজিক ভিডিওটা রিলিজ হয় এবং ইজ এ হিউজ রেসপন্স। মানে এই আসলে ফার্স্ট আমার কোনো, সেটা কত সাল মনে আছে? সেটা হ্যাঁ আমার মনে আছে, সেটা অবশ্যই মনে আছে, কারণ 99-এ, এবং ওটার জন্য 3 দিন শুটিং ছিল এবং বলা যায় যে এটা আমার ফার্স্ট ইনকাম, মানে ডলারে আর্ন। কত আর্ন হয়েছিল? ডলারে খুব ভালো, মানে $300 ছিল। হ্যাঁ, আমি স্টুডেন্ট, আমার জন্য অনেক। হ্যাঁ, তা তো বটেই। তারপরে রাশিয়াতে এই যে তুমি মস্কোতে 4 বছর থাকলে, 4 বছরে কতগুলো টেলিভিশন প্রোগ্রাম করলে? অনেক করেছি, সত্যি কথা অনেক প্রোগ্রাম ছিল আমার। আমি নেপালিদের প্রোগ্রামও করতাম, ইন্ডিয়ানদের প্রোগ্রামও করতাম, তারপর দেখা যেত যে এমবিসির যত প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ এমবিসি সব প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতাম। তো আমি যখন আসলে বাংলাদেশে যখন মিডিয়াতে আসলাম, সো সবাই কিন্তু খুব একটা সারপ্রাইজ হয় নাই, বাট আমি যখন ইউএসএতে সেটেল হয়ে গেছি তখন সবাই একটু সারপ্রাইজ হচ্ছিল। আচ্ছা, এই প্রসঙ্গটা আমি একটু কথা বলি। তুমি মস্কোতে তোমার পড়াশোনা শেষ করলে, গ্রাজুয়েশন শেষ করলে, কি সাবজেক্ট ছিল বললে? কম্পিউটার সায়েন্সে তুমি গ্রাজুয়েশন করলে, তারপর ওখান থেকে কি ইউএসএতে চলে গেলে না বাংলাদেশে? না, ওখান থেকে ইউএসএতে গেলে কোথায় ছিলে? ওখানে আমি এলএতে থাকতে ও কতদিন ছিলে? 8 years।
একটা না 8 বছর থাকলে? তার মধ্যে আসা যাওয়া করেছি বাংলাদেশে। সেটা ঠিক আছে, একটা না। আচ্ছা, তো এই যে 8 বছর 4 বছর জীবনের 12 বছর তোমার রাশিয়া এবং আমেরিকাতে কেটে গেল, তারপর তুমি দেশে ব্যাক করলে? আমি ব্যাক করিনি আসলে দেশে। আচ্ছা, আমার এটা খুব ইন্টারেস্টিং, এটা আসলে আমাকে সবাই জিজ্ঞেস করে। তো আমি ভ্যাকেশন করতে আসছিলাম বাংলাদেশে, আমার ছুটি ছিল তখন। আসলে আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একদম প্রপার জব করছি এলেতে। মানে আমি এখন আসলে তখন হলো সব ভুলে গেছি, তখন আর কোনো নাচের প্র্যাকটিস নেই, কিছু নেই। তখন আমি জাস্ট মানে একজন ওয়ার্কিং লেডি, আমি 9 to 5 জবটা করি। সেখান থেকে আসলে ভ্যাকেশনে ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমার সাথে যোগাযোগ ছিল কিন্তু সোহানুর রহমান সোহান ভাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে। তো তখন এফআই মানিক একটা ছবি বানাবে এবং সোহান ভাই আসলে সেই 2000 থেকে ট্রাই করছে যাতে আমি তুমি তারপর সিনেমাতে কাজ করো, ফিল্মে চলে আসো। হ্যাঁ, কাজ করি। এখন আমি বললাম যে আমি কখনোই আসলে দেশে ওইভাবে আমার থাকা হয়নি, এটাও আসলে ব্যাটে বলে কখনো মিল ছিল না। যখন আমি আসি তখন উনি আমার সাথে এমনি দেখা করলো, করার পর বলল যে মানিক ভাই একটা নতুন মেয়ে খুঁজছে, আমি কি বলবো তোমার কথা? আপনি ঠিক আছেন? আমি এত বছর পর মানে আসলে তখন তো আমার একদম মানে আমার ক্যারিয়ারটা অন্যদিকে চলে গেছে। মানে তুমি পড়াশোনা শেষ করে অনেকটা সেটেল করে গেছো এলেতে, সেখানে একটা ভালো জব করছো, তো সেই জীবন ফেলে কে বাংলাদেশে এসে? হ্যাঁ, এখন আমি বললাম আমি কি করব? বললো যে আসলে ঠিক আছে যাও না, কি হয়, গেলেই যে তোমাকে একদম নিয়ে নেবে। আমি বলছি কি আর আমি তো কিচ্ছু জানি না। বললো শ্রুতি স্টুডিও, আসলে এটা আমার এত বেশি মনে আছে যে যাওয়ার পর ওখানে সব বড় ডিরেক্টর, সব বড় ক্যামেরাম্যান, সবাইকে তো আর আমি এখন তো চিনি, তারপর বললাম সব, এবং অডিশন চলছে, যত অনেক মডেল, সব পরিচিত মুখ ওখানে। আমি জানি না কেন জানি আমাকে দেখে উনি বললো যে আমি যে ক্যারেক্টারটা চাচ্ছি ও হলো পারফেক্ট, এবং 10 মিনিট। আমি বললাম, তারপর আমাকে জিজ্ঞেস করলো কে আছে? আমি বলছি কি আমার আম্মু আছে, আমাকে কি সিনেমা করতে হবে? বললো হ্যাঁ। আমি বলছি কি আমি কিন্তু অ্যাক্টিং জানি না, আমি কিচ্ছু জানি না। তখন বলছে সোহান বলছে তুমি নাকি খুব ভালো নাচো। আমি সব ভুলে গেছি, আমার কোনো প্র্যাকটিস নেই, আমি আর এগুলো এখন কিছুই করি না। উনি খুব কনফিডেন্টলি বললো আমার কিচ্ছু লাগবে না, আমি আমার মতো করে তোমাকে সব করিয়ে নিব। আসলে সেই রাতের মধ্যে আমার আম্মুর সাথে কথা বল, আমার আম্মু আসলে কিছু বুঝে উঠতে পারছিল না। আম্মু আসলে চিন্তা করছে কি বলছে। তখন তোমার আব্বা বেঁচে আছেন? না, আমার আব্বু তখন বেঁচে নেই। আব্বু আসলে মারা গিয়েছে অনেক দিন, 2001-এ আব্বু মারা গিয়েছে। আচ্ছা, আর তুমি যখনকার ঘটনা বলছো এটা কত সাল? ওটা হলো 2006। সেখান থেকে আসলে পরের দিন মহরত ছিল, ওনারাও খুব হারিয়ে ছিল যে ওনাদের নিউ ফেস লাগবে। আর ছবিটাতে খুব বড় বড় সব আর্টিস্ট ছিলেন, রাজাক সাহেব ছিলেন, তারপর সুচরিতা ম্যাডাম ছিলেন, আমি ছিলাম সাকিবের অপোজিটে। তো সব কিছু তখন বললো যে জানো তো কোথায় মহরত হবে? আমি কিনা আমি কিচ্ছু চিনি না, আর আমি আসলে তখন কিছুই চিনি না ঢাকার। তো আমার ছোট ভাই আমার সাথে ছিল, বললো যে ঠিক আছে চিনিয়ে দিচ্ছি, ও নিয়ে যাবে। সকালে গেলাম, যাওয়ার পর না, ওটা ছিল হলো সাভারে একটা শুটিং স্পটে। তো আমার কাছে মনে হচ্ছিল যে বিয়ে বাড়ি, মানে এত বড় বড় অমন করে সাজিয়েছে না, সাজিয়েছে অমন করে রান্না বান্না হচ্ছে। আচ্ছা। আমি বললাম কি যে আজকে কি বিয়ে হবে, কি হচ্ছে? তখন বলছে না, এটা মহরতের খাবার রেডি হচ্ছে, কারণ আমার কাছে তো সবকিছুই নতুন। রাইট। তো ওরা সবাই খুঁজছে। এখানে একটা খুব মজার ব্যাপার ছিল, কারণ ডিরেক্টর বলছে মেয়েটা আমেরিকা থেকে আসছে, মেয়েটা মানে এরকম সবার ধারণা যে মানে মেয়েটা খুব কেমন, কিন্তু আমি আসলে একটা শাড়ি পরে গিয়েছি, গিয়ে আমি বসে আছি অনেক সকালে, কারণ যেহেতু আমি এত বছর বাইরে, আমি টাইম মেনটেন করি অনেক ভালো। সে তো বটেই, আমার যত সকালই হোক আমি অন টাইম, আমি তো গিয়ে বসে আছি। তো পরে মহরতে যখন আমাকে উনি ডাকলো তখন বললো ও আচ্ছা ও, তখন আমি বললাম ওরা ভেবেছে বিশাল জিন্স, কিছু একটা জিন্স পরে টি-শার্ট পরে যাবে আর কি। আমাকে সেটাই বলছে, আমাকে মেকআপ ম্যান তাই বলছে যে ও আচ্ছা আপনি, আমরা তো ভাবছিলাম যে ও কি যেন। আমি কি পরে আসবে যদি আসে? বললো যে এরকম জিন্স আপনি যা বললেন তাই। আমি কেউ আছে না, আমি তো ভাবলাম যে এখানে শাড়িটাই সবচেয়ে ভালো হবে।
এভাবেই শুরু হলো আসলে। আচ্ছা, সেটা কি সিনেমা, নাম কি ছিল? পিতার আসন। পিতার আসন। হ্যাঁ, পিতার আসন, পরিচালক হচ্ছে মানিক সাহেব, এফ আই মানিক। তো তার এই পিতার আসন সিনেমা দিয়ে কতদিন শুটিং করলে? প্রথম দিনকার শুটিং এর অভিজ্ঞতাটা হয়নি, কিরকম? প্রথম দিন আমার শুটিং হয়নি। আমার শুটিং হওয়ার কথা ছিল গান দিয়ে। আসলে আমি তো বুঝতে পারছি না যে কি কি হচ্ছে, শুধু দেখে একজন এসে ড্রেসের মাপ নিচ্ছে, একজন কি করছে, একজন এসে কি ইয়ে করছে, মেকআপ করবে, আরেকজন বলছে আচ্ছা। তারপর আচ্ছা, সবচেয়ে ভালো যেটা ছিল যে শরীর ফ্লেক্সিবল করার জন্য আমাদের কিছু এক্সারসাইজ ছিল। আমার সাথে ওখানে অপু বিশ্বাসও ছিল, অপু আর আমি। আমরা দুজনের সকাল কাজ ছিল, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তারপর আমরা ফ্রেশ হয়ে মেকআপে বসতাম। ওইভাবেই চলছে রুটিন। প্রথম আমার শুরু হয় আসলে সিকোয়েন্স দিয়ে করার কথা ছিল, কিন্তু সামহাও রাজা আঙ্কেল ওই সময় ইন্ডিয়াতে শুটিং করছে, উনি আসতে পারেনি। গান দিয়ে আমার শুটিং আরম্ভ হয়েছে। এখন গান দিয়ে যেটা আরম্ভ হয়েছে, রোমান্টিক গান, খুব এক্সপ্রেশন লাগবে। আমার তো মানে রোমান্টিক গান যেটা ছিল যে সাকিব শুয়ে আছে, আমি একটু ওর উপর আছে। এখন আমাকে যতই মানে কোরিওগ্রাফার ছিল খোকন ভাই, খোকন ভাই যতই আমাকে ঠিকঠাক করে দিয়ে আসছে, বলছে কিচ্ছু না, তুমি শুধু এইভাবেই থাকবা, অ্যাকশন বলবো কিচ্ছু করবা না, অ্যাকশন বলবো শুধু চোখটা খুলবা। ঠিক আছে ঠিক আছে। এখন উনি আস্তে আস্তে দেখি কি আমি অনেক উপরে উঠে গেছি, তারপর খুব রেগে গেছে। এবং আমার এখনো মনে আছে তখন তো আসলে রিল হতো। হ্যাঁ হ্যাঁ, এবং 10 বছর আগের কথা। 40টা টেক। 40টা টেক। আমাকে তো তারপর বলছে তুমি কত রিল নষ্ট করছো তুমি জানো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তখন বলছি যে না, আমি পারবো না, হবে না। এটা আসলে হয়নি। পরে সারাদিন এটা হয়নি। বিকেলবেলা তখন এই গানের একটা পার্ট ছিল যেখানে একটু ক্লাসিক্যাল একটা মিউজিক আছে, তখন বললো যে ঠিক আছে ওকে নাচতে দাও। তো সাকিব বললো যে হঠাৎ করে একজনকে এনে যদি আপনি বলেন এরকম করতে, তাহলে তো হবে না, একটু সময় দিতে হবে। পরে ওই তার মানে সে তোমাকে কিছুটা হেল্প করলো, মানসিকভাবে তোমাকে একটা বড় সাপোর্ট দিল অনেক। আমাকে তো ক্যামেরাম্যান তো এমন বকা দিচ্ছে, বলে এগুলো কি আমরা বাসায় দেখবো? তো পরে তো আমি কি করব, পরে আমি মানিক ভাইকে বললাম আমি আপনাকে বলছিলাম আমাকে দিয়ে হবে না, বলে কি হবে, দাঁড়াও আমরা নাচের শুটিং করব। পরে ওই ক্লাসিক্যালের পার্টটুকু করলো সেদিনই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে তুমি একেবারে কিন্তু ঘটনা চক্রে তুমি গিয়ে একটা সিনেমার মধ্যে পড়লে, এর আগে তোমার কোনো অভিনয়ের অভিজ্ঞতাই নেই, কিছুই নেই। তুমি নাচের প্রোগ্রাম করেছো স্কুলে বা রাশিয়াতে করেছো, এবং তখন তুমি আমেরিকাতে একটা জব করছো, ওখান থেকে এসে তুমি এরকম একটা সিনেমার চক্করের মধ্যে আসলে পড়ে গেলে, এবং তোমার প্রথম দিনকার অভিনয় ইত্যাদি সব কিছু মিলিয়ে এই যে নাচের শুটিং হচ্ছে বা তুমি অভিনয়, তোমার মনে হচ্ছে তোমার কাজটা হচ্ছে না ঠিক মতো, মনের অবস্থাটা কীরকম ছিল? তার থেকে সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমার অলওয়েজ লুজ মোশন থাকতো। আচ্ছা, আমার খাবার আচ্ছা স্যুট হচ্ছে না, যেহেতু তুমি বাইরে থেকে এসছো এবং খাবারের একটা সমস্যা এক্ষেত্রে হয়, খুব সমস্যা হচ্ছে। মানে আসলে ওই টাইমগুলোর কথা মনে পড়লে আমার মনে হয় যে ওগুলো যদি লাইফে না আসতো তাহলে আজকে আমি এত দূর আসতে পারতাম না। তখন আমার মনে হলো যে না, মানে কেন পারবো না, এখন যদি আমি ঠিকভাবে ছবিটা না করি। একে তো হলো যে আমি সিনেমা করছি, এটা কেউই জানে না, মানে ফ্যামিলির কেউই জানে না, মানে আমার মা বোন আমার ভাই ছাড়া এছাড়া কেউই জানে, কেউই জানে না আমি কি করছি। কি বললাম, আমার খালা আমার একদিন একটা আমার ইন্টারভিউ দেখছে, ওই যে নাম পুন আক্তার, ওইটা দেখে বলছে জানিস তোর মতো দেখতে না একটা নায়িকা আসছে। আমি চুপ করে বসে আছি। আমি বললাম ও আচ্ছা তাই, কোথায় দেখছেন? বললো যে তখন সিনেমার একটা প্রোগ্রাম হতো এটিএনে, বললো ওখানে। তখন আমার মনে পড়ছে ওখানে একটু একটু কিছু সিন দেখানোর কথা। তো আমার তখন মনে হলো যে এখন যদি আমি এটাকে ঠিকভাবে করতে না পারি তাহলে সবাই ভাববে যে অ্যাকচুয়ালি আমি সিনেমার এখানে কাজটা করতে পারিনি, বা আমি টিকিনি, বা আমার ছবি হিট করেনি, সেজন্য চলে গেছি। মানে আমার তখন মাথায় এটা আসার পর আমি তখন বললাম না, আমাকে এটা ভালোভাবে করতেই হবে, আমি যতই কষ্ট হোক। নিপুণ, এই জায়গায় আমি তোমাকে থামিয়ে দিচ্ছি, এই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো, এখন একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয়, এই অনুষ্ঠানে আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর যথারীতি আমাদের সঙ্গে নিপুণ এবং লাভেলু আইসক্রিম।
প্রিয় দর্শক, বিরতির পর আবার হে বন্ধু হে প্রিয়, আবার নিপুণ, আবার লাবেলো আইসক্রিম। নিপুণ, তুমি বলছিলে যে তোমার মধ্যে তখন একটা জেদ কাজ করলো আসলে, বা তোমার মনে হলো যে এটা তোমার মানে তোমার সম্মানেরও ব্যাপার, যে কেউ মনে করবে যে মেয়েটি এলো, পারলো না, তারপর আবার ব্যাক করলো, সেখানে একটা জেদ কাজ করেছে এবং একটা আত্মসম্মান বোধ কাজ করেছে। এই থেকে তুমি শুরু করলে যে না, আমাকে এই জায়গাটা টিকতেই হবে। তারপরের অবস্থাটি কীরকম? তারপর অবস্থা তো আরও খারাপ, যে আমি নাচের পরে তো এবার আসছে রাজাক আঙ্কেল, উনি আমার বাবা এই ছবিতে, ওনার সাথে আমার ফার্স্ট শুটিং। আর আমি বলবো যে আসলে আমার লাক খুব ভালো, আমার যারা কো আর্টিস্ট ছিলেন, যারা আমার টেকনিশিয়ান ছিলেন, ওনারা আমাকে খুব সাপোর্ট করেছে। মানে ওনাদের আসলে কথা ছিল যে এমন একটা মেয়ে এখানে আসছে, ও যাতে চলে না যায়, ও যাতে কাজটা যাতে করে। তো আমার খুবই সিম্পল একটা ডায়লগ ছিল রাজাক আঙ্কেলের সাথে, যে কাপড় সরিয়ে বলবো বাবা। এটা আমি বলতেই পারছি না, কারণ আসলে ওনাকে দেখে আমার নার্ভাস লাগছে। রাজ্জাক মানে তো একজন কিংবদন্তি নায়ক, ওনাকে দেখে আমার নার্ভাস লাগছে, আমি কি ওনার সামনে ডায়লগ বলবো। তো পরে ওখানেও আসলে 20 থেকে 22টা টেক, উনি খুব সুন্দরভাবে বারবারটা করছে, বাজারের ব্যাগ নিয়ে ঢুকছে, ডাক দিচ্ছে, আমার নাম ছিল রেখা। আসলে আমার এই স্মৃতিগুলো এত মনে আছে, কারণ আমি এগুলো ভুলবো না কোনোদিন। সিনেমাটার নাম কি ছিল? পিতার আসন। পিতার আসন, হ্যাঁ, একবার তুমি বললে আমি ভুলে গিয়েছিলাম। পিতার আসন, তো উনি ছিল মেইন পিতার আসন, মানে পিতা রাজ্জাক ভাই। হ্যাঁ, রাজ্জাক। তো সেখান থেকে উনি তখন বললো যে মানিক দাঁড়াও, তুমি বললো যে আচ্ছা শুনো, তোমার যদি বাবা থাকতো এসে তোমার কিভাবে ডাক দিত, ধরে নাও আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা ডাকো, তুমি আমাকে কয়েকবার বাবা ডাকো, তুমি কি বলতা? মানে তুমি ভুলে যাও যে তুমি অ্যাক্টিং করছো, মানে রাজ্জাক ভাই সেভাবে তোমাকে তৈরি করে নিলেন। আমাকে বলো আমি তোমার বাবা, ধরে নাও। বললো যে কি বলবা? হ্যাঁ বাবা, এতটুকুই বলো। তো এটা করার পর না আসলে যেটা হলো যে আমার কিন্তু এক থেকে ওকে, এবং সেটা থেকে কিন্তু ওনার সাথে আমার রিলেশনটুকু রয়ে গেছে। বাবা বলো এখনো আমি তাকে? স্টিল না ওনাকে বাবা বলি। আচ্ছা, মানে স্টিল নাও ওনার, মানে ওনাকে আমি বাবাই ডাকি। তো এই জন্য আমার কো আর্টিস্টরা আমাকে খুব হেল্প করেছে। আচ্ছা, এই তো গেল পিতার আসন সিনেমাটির কথা। এরপরে এই পর্যন্ত কতগুলো চলচ্চিত্র সব মিলিয়ে? 76টা। হ্যাঁ, 76টা চলচ্চিত্র। ওই যে হাঁটি হাঁটি পাপা করে একটা মেয়ে এলো, যে বাবা ডাকটা পর্যন্ত দিতে পারছে না ঠিক মতো, 25টা কাট হচ্ছে, 40টা কাট হচ্ছে, এই তারপরে 76টা সিনেমা। এরপরের অবস্থাটা কীরকম? এবং অত্যন্ত জনপ্রিয়তার দিকে তুমি চলে গেলে, সেই অবস্থাটা কিভাবে তৈরি হলো? প্রথম হিট ছবি সেই অর্থে কোনটা? পিতার আসনের টেবিল কালেকশন খুব ভালো ছিল, অসম্ভব ভালো কালেকশন, এবং নতুন করে সিনেমা আবার রান করতে লাগলো, দুটো নতুন মুখ আসলো, আমি এবং অপু। তারপর সাকিবও তখন অনেকটা লাইমলাইট, আসলে বলতে গেলে ওখান থেকে লাইমলাইট ওর স্টার্ট হলো, ওই পিতার আসন সিনেমা থেকে। দেন আমি কিন্তু চলে গিয়েছি ওই ছবিটা করার পরে, আমি আবার চলে গেছি। হ্যাঁ, কারণ আমার তো জব রানিং চলছে, আমার ভ্যাকেশন যতদিন ছিল তার মধ্যেখানে আমার ইমপ্রেসের একটা ছবির অফার আসে, সাজঘর, যেটা থেকে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। সাজঘরটা হুমায়ুন আহমেদের গল্প থেকে নেয়া, আমার মনে আছে। তো ওটা আসলে আমি করেছি জাস্ট ভালো লাগা থেকে, যে যখন আমাকে বললো যে তোমার 3 দিন শুটিং করলে হবে, এখন আমার যাওয়ার কিন্তু আর 4 দিন বাকি। সেই 4 দিন আগে ওনারা শুটিং শেষ করে আমাকে একদম ছেড়ে দিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে আমার কাছে একটা কোনো ফটোশ্যুট করার ছবিও ছিল না, যে আমি যে জার্নালিস্টদেরকে দিব। যখন বলছে তুমি তো চলে যাচ্ছ, আমরা তোমার ছবি কোথায় পাবো? ছবি কিসের? এই যে কত ছবি আছে সিনেমার, ওগুলো বলে কি তোমার? আমি কিনা আমার কোনো ফটোশ্যুট করার ছবি নেই। বললো ও আচ্ছা। তো সেখান থেকে আমি আসলে ওনার ছবিটারও কাজ করতে গেলাম। সেখানে আমার সাথে ছিল মৌসুমী আপু, আমাদের প্রয়াত মান্না ভাই, তো গিয়ে তো আরও 2জন বড় আর্টিস্ট আমার সাথে, এবং আরেকটা যেটা ছিল যে এই গল্পটা আসলে আমি পড়েছি। ও, তুমি সাজঘরটা আগে পড়েছিলে? হ্যাঁ, আমার সব গল্প আসলে ফ্লাইটে পড়া, ফ্লাইটে আমি খুব বই পড়ি, তো আমার গল্পটা পড়া এবং কুসুম ক্যারেক্টারটা আমার খুব ইন্টারেস্টিং একটা ছিল, যে হ্যাঁ কুসুম ক্যারেক্টারটা খুব ভালো। এবং তারপর গিয়ে শুনলাম যে ওখানে আরও 3টা মেয়ে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে একদিন শুটিং করে বাদ, একদিন শুটিং করে বাদ। এখন আমাকে বলছে তুমিও যে কনফার্ম এটা ধরে রেখো না, কারণ শুটিং করার। এটার পরিচালক কে ছিল? শাহ আলম কিরণ।
কিরণ ভাই বলল যে দেখো আসলে কি ওনাদের চুজ হচ্ছে না, উনি বলছে যে না একে ভাল লাগছে না, এই ক্যারেক্টারটা কুসুম ভাল লাগছে না। তা আমি বললাম আচ্ছা তাহলে তার মানে কি আমার এখন টেস্ট চলবে? বললো হ্যাঁ তোমার এখন টেস্ট চলবে, তুমি ড্রেস টেস্ট এটা কি তোমার সেকেন্ড ছবি? এটা আমার সেকেন্ড ছবি। ড্রেস পরলাম, গেলাম। তো ওখানে আমার ডায়লগ ছিল যে মান্না ভাই আমাকে অ্যাক্টিং শেখায় ইয়েতে, মঞ্চে। আমি বলছি আমার কি কিছু হচ্ছে? মেয়েটা কিছুই পারে না, একটা মেয়েকে উনি জানি, আমি গল্পটা পড়েছি, আমি গল্পটা জানি। তো সেখান থেকে আসলে তখন আমার বলার পর আমি বললাম কি আমার সব ঠিক আছে, আপনাদের কোনো কাজ হয়নি, নেগেটিভ নষ্ট হয়নি? বললো না, বললো আমাদের এটাই দরকার, যে কিচ্ছু জানে না ক্যারেক্টার এটা যে কিচ্ছু জানে না, ক্যারেক্টারটাই এরকম ছিল। তো ওটা থেকে করে আমি চলে যাই, ছবি রিলিজের আগে আসি, পিতার আসন রিলিজের আগে আসি। পিতার আসন থেকে আসলে ওখান থেকে আমার নামটা কেউ জানতো না, মানে তখন পরিচালকরা আমাকে নিয়ে ভাবা আরম্ভ করলো এবং খুব অল্প সময়ে খুব বড় বড় ডিরেক্টরদের ছবি পেয়ে গেছে। আচ্ছা, এই যে অবস্থাটা, ধরো তুমি পিতার আসন সিনেমাটা করে চলে গেলে লস এঞ্জেলেসে, তারপরে পাকাপাকিভাবে কবে চলে এলে যে আমি এখানেই থাকবো এবং সিনেমাতেই থাকবো, এই সিদ্ধান্তটা কবে? 2008-এ আমার 7 আমার খুব হিট ছবি ছিল ওটা, রিক্সাওয়ালার প্রেম, মান্না ভাইয়ের সাথে। মানে অসম্ভব হিট ছবি ছিল, যেটা মানে 1 মাস ধরে হলে চলছিল। তারপরে বলতে গেলে আমার এত প্রেশার আসছিল যে ওনার সাথে আমার একটানা অনেকগুলি ছবি সাইন করা। আমি তখন কি করব, যে এসে আমার কাজ করা সম্ভব না। তারপর আমি ডিসিশন নিলাম যে না আমি এখানেই থাকবো। সেটা 2008 থেকে? 8 থেকে। আম্মু খুব বলছিল যে চিন্তা করে দেখ যে এখানে কি আসলেই থাকবি এইভাবে। আমি বলছি হ্যাঁ আমি এখানেই থাকবো, আমি এখানেই ক্যারিয়ার করব এবং এই জগৎটাতেই থাকবো, এইটাতেই, এই জগতেই থাকবো। তারপর থেকে 76টা ছবি, সে তো অনেক। তার মানে বছরে এই মুহূর্তে তোমার হাতে সিনেমা কটা? এই মুহূর্তে যদি বলতে যাই, এই মুহূর্তে আমি কোনো কাজই করছি না এখন। আমি আমার বিজনেসটা নিয়ে খুব বিজি। ও হ্যাঁ, তোমার বিজনেস, তুমি একটা নতুন বিজনেস শুরু করেছো, সেটা বাইরে থেকে কিছু এক্সপার্টিজ এনে করছো। কি ধরনের বিজনেস এটা? আমাদের ওখানে যারা আমার ওখানে থাই এমপ্লয়ি আছে, টিউলিপ নেলস অ্যান্ড স্পা নাম। আমরা আসলে ফার্স্ট ঢাকায় নেলসটা ইন্ট্রোডিউস করি, আর যেখানে হলো স্পাটা হচ্ছে, সাথে আমার কিছু লোকাল মেয়েরাও আছে হেয়ারের কাজ। এখন এটাও আসলে আমি করছি আমার নিজের একটা ক্রাইসিস থেকে। আমি যখন 6-এ আসি আমার হাতে নেলস করা ছিল। আচ্ছা। তো আমি আর নেলসের শুটিং একটু ভেঙে যায়, আমি ঢাকাতে কোথাও পাচ্ছিলাম না আমি একটু নেলসটাকে রিফিল করব। তো আমি সেটা নিয়ে আসলে খুব কষ্ট পেয়েছি, যে আমার হাতে খুব ব্যথা হচ্ছিল, আমি কিছু করতে পারছিলাম না। সেদিন থেকে আমি প্ল্যানিং করি যে আমি আসলে ঢাকাতে যদি কোনো বিজনেস করে আমি নেলসটাকে এস্টাবলিশ করব। এইভাবেই শুরু। এটা প্রথম বাংলাদেশে তুমি করলে? রাইট। কতদিন হলো? আমাদের 1 বছর হয়ে গিয়েছে। কি অবস্থা এখন তোমার বিজনেসে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার যেটা ধারণা ছিল যে আসলে এখানে ওইভাবে নেলস করা হয় না, কিন্তু দেখলাম যে নেলসের মেয়েটা ভ্যাকেশনে ছিল, প্রচণ্ডভাবে ক্লায়েন্টরা অস্থির যে কবে আসবে নেলসের এটা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আফটার 2 to 3 ইয়ার্স বাংলাদেশে নেলস একদম ফুল প্লেজেড, আমি ছাড়া আরও অনেকেই স্টার্ট করবে। আমি আবার তোমার আগের জায়গাটাতে ফিরি। ধরো তুমি মস্কো থেকে গ্রাজুয়েশন করলে, এলএতে গিয়ে জব করলে, দেশে এলে ঘটনাক্রমে সিনেমাতে ঢুকলে, 76টা সিনেমা করলে, তারপরে একটা বিজনেসে ঢুকলে, কিন্তু তুমি বলছো যে এই মুহূর্তে তোমার সিনেমার কোনো কাজ নেই। তুমি কি ইচ্ছে করে সিনেমা থেকে সরে যাচ্ছ? সরেও যাচ্ছি না ঠিক। আমার লাস্ট রিলিজ হলো তকির আহমেদের অজ্ঞাতনামা, যেটার খুব ভালো ছিল, যেটার রেসপন্স খুব ভালো ছিল, অডিয়েন্স খুব ভালো ছিল। আর আমি এখন আসলে একটু এই টাইপের কাজ করতে চাচ্ছি, যে একটু এই টাইপের কাজগুলো আসলে এই যে নতুন প্রজন্মের যারা পরিচালক, নতুন প্রজন্মের না বলে আমি বলতে পারি নতুন যারা পরিচালক সিনেমাতে এলেন, তৌকির ইতিমধ্যেই অনেক নাম করেছে, মোস্তফা সরোয়ার ফারুকী করেছে, আয়নাবাজি করে অমিতাভ রেজা একটা চমৎকার অবস্থান তৈরি করেছে, এদের অনেকের অনিমেষা আইস, এরকম অনেকে খুব সুন্দর সুন্দর ছবি করছে। নতুন আমাদের সিনেমাটা একটা পর্যায়ে তো ধরো ঠিক
কি বলবো আমি, একটা পর্যায়ে আমাদের সিনেমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খুবই খারাপ হয়ে গিয়েছিল, নানান ধরনের দুর্নামের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আমাদের এই নতুন তরুণ পরিচালকরা এসে জায়গাটিকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর ছবি এখন হচ্ছে এবং তুমি চাচ্ছ সেই ধরনের ছবিতে কাজ করার জন্য। তার মানেটা হচ্ছে যে ঠিক তথাকথিত বাণিজ্যিক ছবি থেকে কি তুমি সরে যাচ্ছ? বাণিজ্যিক এখন আসলে একটু অস্থিরতা, আর আমাদের একটু হল নিয়ে ক্রাইসিস আছে। আমি যখন শুরু করি তখনই আসলে হল ছিল 1300 হল ছিল, সেখান থেকে এখন কিন্তু হল চলে আসছে একদম, এখন 300-400 হল, হয়তো 400 নেই সারা বাংলাদেশে, 250টার মতো এরকম হল। তো এখন আমার মনে হচ্ছে যে এই জায়গা আসলে এখন আসছে, স্ক্রিপ্ট আসছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যাদের নাম বললেন ওনারা ছাড়া অন্যরা যারা আসে যে সব বলে যে হ্যাঁ এটা এমন হবে অমন হবে এই হবে সেই হবে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না কোনোভাবেই। স্ক্রিপ্ট শুনতে অনেক ভালো লাগছে কিন্তু গিয়ে লোকেশানে শুটিংটা ঠিকভাবে হয় না। তো আমার ঝুলিতে আসলে খুব ভালো ভালো ছবি আছে, খুব ভালো ভালো হিট ছবি আছে, আমাকে খুব ভালোভাবে, আমি টিভিতেও অনেক কাজ করেছি, বিজ্ঞাপনে অনেক কাজ করা, আমি চাচ্ছি যে আমার ওই ইমেজটা থাকুক। তো সেখানে যদি বছরে 2-3টা কাজ হয় কোনো অসুবিধা নেই। না, কিন্তু সেটা ঠিক আছে, তুমি এক ধরনের নিজের পছন্দের ছবিগুলো করতে চাচ্ছ। এরকম অভিনেত্রী অভিনেতা সারা পৃথিবীতে আছে যে তারা খুব বেছে বেছে কাজ করে। আমি একদম শেষ জায়গাটায় চলে এসেছি আমাদের অনুষ্ঠানটির। আমি তোমাকে শেষ যে প্রশ্নটি করতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র একসময় খুব গৌরবের একটি জায়গাতে ছিল, মাঝখানে সেই অবস্থাটি ছিল না, আবার আমাদের চলচ্চিত্র একটি নতুন দিকে যাচ্ছে। এই অবস্থায় তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি বেছে বেছে কাজ করবে। বাংলাদেশের চলচ্চিত্র জগৎটি নিয়ে তোমার স্বপ্নটা কীরকম? আমার স্বপ্ন হলো যে, যেমন আমি কিছুদিন আগে লন্ডন ছিলাম, তখন আয়নাবাজি চলছিল এবং খুব ভালো লাগছিল, সেটা খুব ভালো লাগছিল যে আয়নাবাজি দেখার জন্য যে রকমভাবে সব বাংলাদেশিরা চাচ্ছিল, এবং সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল রেগুলার, মানে এমন না যে একটা নর্মাল হল, ওই হলটাতে সারা জীবন হিন্দি ছবি ইংলিশ ছবি চললো, সেই জায়গাতে আয়নাবাজি চলছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার এবং খুব গৌরবের ব্যাপার আমি বলবো। হ্যাঁ, আমার ইচ্ছা যে এরকম পুরো ওয়ার্ল্ডে একটা সময় আমাদেরও ছবি চলবে, এবং আমার মনে হচ্ছে যে সেই দিনটা আসলে খুব বেশি দূরে নয় এবং সেই দিনটা খুব কাছে, কারণ সবারই এখন স্বপ্ন আমি সিনেমা বানাবো, খুব ভালোভাবে বানাবো। নিপুণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এতটা সময় দিলে, তোমার অনেক কথা আমরা শুনতে পেলাম, আমার দর্শকদেরকেও জানাতে পারলাম। ভালো থাকবে, আনন্দ নিয়ে থাকবে এবং তোমার স্বপ্ন সফল হোক, এটা আমি কামনা করি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখেছেন আমার সঙ্গে নিপুণ ছিলেন এবং যথারীতি লাভেলো আইসক্রিম। আমাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাদের হে বন্ধু হে প্রিয় দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আনন্দ করবেন।